স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। ট্যাক্স নিয়ে কথা বলবো আজ। আলোচনায় থাকছে গিফট চেক, আইআরএস ট্রান্সক্রিপ্ট ও নন প্রফিট অর্গানাইজেশনের ট্যাক্স ফাইলিং সহ যাবতীয় বিষয়ের বিস্তারিত। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সিপিএ মোহাম্মদ চিস্তি। মোহাম্মদ চিস্তি, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ টিভিএনের সকল দর্শক যারা এই প্রোগ্রামটা এখন লাইভে দেখছেন এবং পরবর্তীতে যারা রেকর্ডেড ভার্সন ফেসবুক অথবা ইউটিউবে দেখবেন। দর্শক যুক্ত হতে পারেন কিন্তু আপনারাও টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন অথবা টিভিএন 24 আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও দিতে পারেন আপনার মতামত, জানাতে পারেন যে কোনো প্রশ্ন। আমাদের বিশেষজ্ঞ অতিথি দিবেন আপনার প্রশ্নের উত্তর। আমরা আলোচনা শুরু করতে চাই। যদিও ট্যাক্স সিজন শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো এখনও আসলে দর্শকদের প্রশ্ন রয়েছে, ট্যাক্স পেয়ারদের প্রশ্ন রয়েছে এবং বছরব্যাপী নানান রকম কার্যক্রম থাকে, নানান রকম প্রস্তুতি থাকে। আমরা এই বিষয়গুলো আলোচনায় আনার চেষ্টা করব। আমি একটু নন প্রফিট অর্গানাইজেশনের যে ট্যাক্স ফাইলিং, আর মনে হয় যে 2 দিন সময় আছে ডেডলাইনের, এই সম্পর্কে একটু বিস্তারিত দিয়ে শুরু করতে চাই। জি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি যে নন ফর প্রফিট অর্গানাইজেশন যেগুলো আছে 501c3 নামে এগুলো বেশি একটা পরিচিত। ট্যাক্স এক্সেম্পট অর্গানাইজেশন বলা হয় আইআরএস এর ভাষায় বেসিক্যালি। তো ট্যাক্স এক্সেম্পট অর্গানাইজেশনগুলোর ট্যাক্স ফাইলিংয়ের লাস্ট ডে হচ্ছে মে মাসের 15 তারিখ। নর্মালি যেটা হয় প্রতি বছর যাদের নন প্রফিট অর্গানাইজেশন আছে তাদের ক্ষেত্রে আপনার 5th মান্থের 15 তারিখে ট্যাক্স ফাইলিংয়ের ডিউ ডেটটা হয়। যদি উইকেন্ড পরে তাহলে সেটা আপনার বা কোনো কারণে ন্যাশনাল হলিডে পরে তাহলে সেটা পরের দিন ফাইল ডিউ ডেটটা থাকে আর কি। তো এই বছর যেটা হয়েছে 2024 সালে ট্যাক্স নন প্রফিট অর্গানাইজেশনের ট্যাক্স ফাইলিংয়ের ডিউ ডেটটা হচ্ছে আপনার মের 15 তারিখ। তো এখানে যাদের নন প্রফিট অর্গানাইজেশন আছে, আমরা জানি আমাদের কমিউনিটির অনেক নন প্রফিট অর্গানাইজেশন আছে যেগুলো আপনার 501c3 অনেক অর্গানাইজেশন আছে, চ্যারিটেবল অর্গানাইজেশন আছে, মস্ক আছে, বিভিন্ন ধরনের প্রাইভেট ফাউন্ডেশন আছে। তো সবগুলোর ক্ষেত্রে কিন্তু মেক শিওর করতে হবে যে আপনার প্রপারলি এবং অন টাইমে ট্যাক্স ফাইলটা করবেন। 990 সিরিজ যে ফর্মগুলো আছে ট্যাক্স ফাইলের ক্ষেত্রে সেটা ফাইল করতে হবে। তো এখানে আমি আর একটু ডিটেলস বলে দিই, যেহেতু ডিপেন্ড করতেছে আপনার বিজনেসের সাইজটার উপরে যে আপনি কোন ধরনের ট্যাক্স ফাইলটা আপনার কত করতে হবে এবং কতটুকু ডিটেলস আপনার ট্যাক্স ফাইলিংটা হবে। তো যাদের একদম ছোট ধরনের অর্গানাইজেশন আছে, যারা জাস্ট রিয়েলি স্টার্ট আপ নতুন করে শুরু করেছেন, তাদের বিজনেসের রেভিনিউটা যদি $50,000 নিচে হয় তাহলে আপনাকে সিম্পল একটা ট্যাক্স ফর্ম ফাইল করতে হবে, যেটা হচ্ছে 990N বা 990 পোস্ট কার্ডও বলা হয়। তো আপনার যদি 50,000-এর নিচে যদি আপনার কালেকশন হয় নন প্রফিট অর্গানাইজেশনে, সেক্ষেত্রে আপনি 990N বা পোস্ট কার্ড ফর্মটা ফাইল করলে আপনার হয়ে যাচ্ছে। আর কারো যদি আপনার ইনকাম আপ টু $200,000 পর্যন্ত হয়, $50,000 থেকে $200,000, সেক্ষেত্রে আপনাকে 990 ইজি ফর্মটা ফাইল করতে হবে। একটু ডিটেলস, একটু মোর ডিটেলস কম্পেয়ারিং আপনার পোস্ট কার্ড যেটা আছে সেটার ক্ষেত্রে, এবং আপনাদের নেট অ্যাসেট, কোম্পানির টোটাল অ্যাসেট যেটা, সেটা যদি আপনার $500,000-এর নিচে হয় তাহলে আপনি স্টিল 990 ইজি ফর্মটা ফাইল করলে হয়ে যাচ্ছে। আর যাদের ভ্যালিউ বা অ্যাসেট $500,000-এর উপরে এবং আপনার যে গ্রোস রিসিট বা আপনার যে কালেকশন এজ এ নন প্রফিট অর্গানাইজেশন হিসাবে, চ্যারিটেবল অর্গানাইজেশন হিসাবে যে আপনার ডোনেশনগুলো কালেক্ট করতেছে, সেই অ্যামাউন্টটা যদি $200,000-এর উপর হয় এবং আপনার টোটাল অ্যাসেট যদি $500,000-এর উপর হয়, সেক্ষেত্রে আপনাকে 990 ফুল ফর্মটা সাবমিট করতে হবে। সেটা মোর ডিটেলস উইথ লট অফ আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এবং যারা ডোনরদের ডিটেলস, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডোনর বেশি থাকলে সেই ডোনরদের ডিটেলস এবং আপনার যে কী খাতে ফান্ডগুলো কালেক্ট করতেছে সেই সব ডিটেলস সহ এটা সাবমিট করতে হবে। তো 501c3 স্ট্যাটাসটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমরা যেটা দেখি আমাদের কমিউনিটিতে বা বিভিন্ন ক্লায়েন্টদের ক্ষেত্রে, অনেকেই নিউ ইয়র্ক স্টেটে, আমরা যেহেতু নিউ ইয়র্কে বা স্টেটের নন প্রফিট অর্গানাইজেশন ওপেন করতেছে, বাট তারা যে রাইট ওয়েতে 501c3টা নিচ্ছে না। তো 501c3 যদি আপনি অ্যাপ্লাই করে না নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু যারা আপনাকে ডোনেশন দিচ্ছে তাদের ডোনেশনটা কিন্তু আইআরএস চাইলে ডিসঅ্যালাউ করতে পারে, কারণ 501c3 স্ট্যাটাস যদি না থাকে আপনাকে ডোনেশন দিলে আইআরএস কিন্তু ডোনেশনটাকে ট্যাক্স ডিডাকশন হিসেবে না নিতে পারে। তো আইআরএস এর লিস্টে যদি আপনি 501c3 হন, সেক্ষেত্রে একমাত্র আপনি ডোনেশন কালেক্ট করতে পারবেন। ওই ডোনেশনটা যারা ডোনেশন দিচ্ছে তাদের ক্ষেত্রে ট্যাক্স ডিডাক্টেবল হবে। তো যাদের 501c3 আছে অলরেডি, তারা যদি কোনো কারণে ট্যাক্স ফাইল না করেন, যদি 3 কনজিকিউটিভ ইয়ার যদি ট্যাক্স ফাইল না করেন, তাহলে কিন্তু আপনার নন ফর প্রফিট ট্যাক্স এক্সেম্পট স্ট্যাটাস যেটা সেটা কিন্তু আর থাকবে না। এটা আইআরএস স্ট্যাটাস
স্ট্যাটাসটা রিভোক করে দিবে। তো মেক শিওর করতে হবে আপনি অন টাইম ট্যাক্স ফাইলটা করবেন এবং 990 সিরিজের যে ফর্মটা আপনার জন্য প্রযোজ্য সেটা ফাইল করবেন মে মাসের 15 তারিখ, আর 2 দিন আছে আপনি ট্যাক্স ফাইল করার জন্য। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, সেটাও আইআরএস প্রায় রিমাইন্ড করে দেয় যে আপনি যে কোনো আদার অর্গানাইজেশনের মতো, যেরকম আপনার 1040 ইন্ডিভিজুয়াল ট্যাক্সেশন, সি কর্পোরেশন, এস কর্পোরেশন, এলএলসি, আপনার কিন্তু 6 মান্থ এক্সটেনশন ফাইল করতে পারেন যদি আপনি মনে করেন যে আপনার বিজনেসটা রেডি না, অথবা আপনার সব ডকুমেন্টেশনগুলো এখনও রেডি হয় নাই, সেক্ষেত্রে আপনি এক্সটেনশন ফাইল করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার ট্যাক্স ফাইলের ডিউ ডেটের জন্য আপনি অটোমেটিক্যালি 6 মাস এক্সটেনশন পেয়ে যাবেন। সো যে মেসেজটা এখানে হচ্ছে যে আপনারা রেডি না হয়ে থাকলে এক্সটেনশন ফাইল করেন, ইগনোর করেন না। আর 51c3 যে অর্গানাইজেশনগুলো না, মেক শিওর করবেন যে 51c3 স্ট্যাটাসটা নেবেন আইআরএস অ্যাপ্লাই করে। আর স্ট্যাটাস যখন থাকবে সেক্ষেত্রে মেক শিওর করতে হবে 3 বছরের বেশি যদি আপনি ট্যাক্স ফাইল না করেন, আপনার 51c3 স্ট্যাটাসটা কিন্তু আইআরএস রিভোক করে দেবে। জি, 2020-এর জন্য যে 1 বিলিয়ন ট্যাক্স রিফান্ডের যে দাবি করার যে সুযোগটা ছিল, সেই সময়টা শেষ হয়ে যাচ্ছে, সেই সম্পর্কে কিছু বলবেন কিনা? আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এইটাও আরেকটা ব্যাপার যে একটু আগে আপনি যেটা বললেন যে ট্যাক্স সিজন শেষ হয়েছে, ট্যাক্স সিজন শেষ হওয়ার মানেই কিন্তু শেষ না। তো প্রতি মাসেই ডিফারেন্ট টাইপ অফ বিজনেস বা ডিফারেন্ট টাইপ অফ ট্যাক্স ফাইলিংয়ের ডিউ ডেট থাকে বা ডেডলাইন থাকে। তো প্রতি বছরই আইআরএস এরকম আমাদেরকে রিমাইন্ড করিয়ে দেয়, কারণ আইআরএসের কাছে কিন্তু অলমোস্ট $1 বিলিয়ন রয়ে গেছে 2020 সালের আইআরএসের যে এস্টিমেট, আইআরএসের এস্টিমেট অনুসারে $1 বিলিয়ন আইআরএসের কাছে রয়ে গিয়েছে, যেটা ট্যাক্স পেয়াররা, ট্যাক্স ফাইলাররা এখনো ক্লেম করে নাই। তার মানে আইআরএসের যে রিলিজটা, নিউজটা রিলিজ হয়েছে গত সপ্তাহে, সেখানে বলা হয়েছে যে অলমোস্ট 940,000-এর মতো ট্যাক্স ফাইলার অল ওভার ইউএসএ এখনো 2020 সালের ট্যাক্স ফাইল করে নাই, অথবা 2020 সালে তারা আইআরএসের কাছে, আইআরএস তাদের কাছ থেকে ইনকাম ট্যাক্স উইথহোল্ড করেছে এবং ওই উইথহোল্ড করা মানিটা আইআরএসের কাছে আছে, সেই অ্যামাউন্টটা অলমোস্ট $1 বিলিয়ন। তো হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো যারা এখনো ফাইল করেন নাই 2020 সালের ট্যাক্স রিটার্ন কোনো কারণে, আপনার মে মাসের 17 তারিখ হচ্ছে আপনার লাস্ট ডেট। তো একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে এখানে একটু আইআরএসের যে রিলিজ করছে যে ইনফরমেশনগুলো, কিছু ডেটা, যে আপনার নিউ ইয়র্কে আইআরএসের হিসাব অনুসারে 51,400 মানুষ এখনো ট্যাক্স ফাইল করে নাই 2020 সালের, এবং সেই ডলার অ্যামাউন্টটা তাদের আইআরএসের কাছে যেটা $60 মিলিয়ন। এবং সবচেয়ে বেশি অ্যামাউন্ট হচ্ছে টেক্সাসে। টেক্সাসে আপনার 93,400-এর মতো মানুষ এখনো ট্যাক্স ফাইল করে নাই, ট্যাক্স পেয়ার এখনো ট্যাক্স ফাইল করে নাই, সেই অ্যামাউন্টটা হচ্ছে $107 মিলিয়ন। আর ক্যালিফোর্নিয়াতে 88,200-এর মতো মানুষ ট্যাক্স ফাইল করে নাই, এবং সেটা অ্যাবাউট $94 মিলিয়ন। তো আমরা যেটা আমি লাস্ট এপিসোডে বলে গিয়েছিলাম যে বিভিন্ন কারণে হয়তো প্যান্ডেমিকের মধ্যে মানুষজন ট্যাক্স ফাইল করে নাই, এবং এরকম হয়তো পারে আপনি মনে করছেন যে আপনার ট্যাক্স ফাইল করা রিকোয়ার্ড না, আপনার উইথহোল্ডিং কিন্তু আইআরএস এর কাছে আছে, বাট আপনি ট্যাক্স ফাইল করেন নাই, অথবা আপনি কিছু ক্রেডিট হয়তো ক্লেম করেন নাই, অথবা আমরা জানি যে প্যান্ডেমিকের মধ্যে 2020 এবং 2021-এ কিন্তু আপনি স্টিমুলাস চেক দেওয়া হয়েছিল, স্টিমুলাস চেকটা হয়তো অনেকে ক্লেম করেন নাই, কিন্তু আপনি এলিজেবল, সেটার জন্য আইআরএস এর ফান্ডিংটা রয়ে গেছে। এবং বিভিন্ন কারণে হইতে পারে আপনার ট্যাক্স রিটার্নে কোনো ভুল ছিল, আপনি প্রপারলি ক্লেম করেন নাই, অথবা আমরা জানি যে আমরা কথা বলতেছিলাম যে সেলফ এমপ্লয়েড ক্রেডিট নিয়ে, এসসিটিসি ক্রেডিট নিয়ে, যেখানে আপ টু $15,000 2020 সালে হইতে পারে। এবং আপনার আমরা জানি হোম কেয়ার এক্সক্লুশন একটা বিশাল অ্যামাউন্ট, যেটার জন্য আপনার অনেক হয়তো ক্রেডিটগুলো ক্লেম করে নেন নাই, অথবা এক্সক্লুশনের অ্যামাউন্টের উপর ট্যাক্স দিচ্ছেন। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে প্যান্ডেমিকের মধ্যে 2019 সালের ইনকামটা ইউজ করে আপনি চাইলে 2020 এবং 2021-এ আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিটগুলো ক্লেম করতে পারতেন। তো ওইটা অনেকে ক্লেম করে না, যেটার জন্য আমরা অনেক সময় কিছু ট্যাক্স রিটার্ন প্রায় অ্যামেন্ড করতে হয়। তো এই যে জিনিসগুলো যদি আপনার হয়ে থাকে, আপনি যদি কোনো কারণে 2020 সালের ট্যাক্স ফাইলটা মিস করে থাকেন, আপনার যদি মনে হয়ে থাকে আপনি কিছু ক্রেডিট মিস করছেন, অথবা আপনি ট্যাক্স ফাইল করেনই নাই, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এখনও স্টিল টাইম আছে 17 তারিখ পর্যন্ত। তো 17 তারিখের আগে মেক শিওর করেন আপনি আপনার অ্যাকাউন্টের সাথে কথা বলে আপনি ট্যাক্স ফাইলটা করেন এবং ক্লেম ইউর মানি, যেটা আইআরএস এর কাছে স্টিল অলমোস্ট $1 বিলিয়ন আনক্লেমড ফান্ড রয়ে গিয়েছে। জি, মোহাম্মদ চিস্তি, একটা বিষয় একটু এখানে জানবো যে আইআরএস কিন্তু তার ওয়েবসাইটে এক ধরনের বলতে পারেন যে হুঁশিয়ারি দিচ্ছে যে বিশেষ করে একটা বড় অংশ যারা ট্যাক্স ফাইল করেনি কিংবা বড় ট্যাক্স পেয়ারদের জন্য তারা আসলে অডিট বাড়ানোর কথা বলছে, এবং আইআরএস এটাও বলছে যে তারা $80 বিলিয়ন এখানে ইনভেস্ট করবে এবং $200 বিলিয়ন তারা তুলে আনবে। তো আমার প্রশ্ন ছিল যে তারা বলছে প্রাথমিকভাবে তারা বড় বড় ট্যাক্স পেয়ারদেরকে ধরবে যাদের ইনকাম ইয়ারলি হয়তো $1 মিলিয়ন বেশি। এটা কি আসলে বড় ট্যাক্স পেয়ার থেকে শুরু করে আসলে মিড লেভেল কিংবা
তারপরের লেভেলে আসতে পারি কিনা? আচ্ছা, ইটস এ ভেরি গুড কোশ্চেন আসলে। তো আমি এই টপিকগুলো নিয়ে কয়েকটা এপিসোড করেছিলাম যে অ্যাকচুয়ালি আইআরএস এর যে কথা যে রিচ ট্যাক্স পেয়ারদের পিছনে ওরা যাবে, বাট বাস্তবিক ক্ষেত্রে কিন্তু সেটা কম হয়। হিস্টোরিক্যালি যদি আমরা দেখি, আইআরএস কিন্তু মোর অডিট করে লোয়ার অ্যান্ড মিডল ক্লাস ফ্যামিলিদেরকে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের জন্য, যাদের প্রপার্টি লাইনের নিচে। তো মোস্ট অফ দ্য টাইম আইআরএস যেটা হয়েছে যে আইআরএস আপনার যে রিচ ট্যাক্স ফাইলারদের সাথে অডিটে যে খুব একটা বেশি কিছু পায় না, বিকজ দে হ্যাড আর্মি অফ অ্যাকাউন্টেন্ট, লয়ার্স অ্যান্ড অ্যাটর্নিজ, যারা ট্যাক্স অ্যাটর্নিজ, যারা তাদের লুপ হোলগুলো ইউজ করে ট্যাক্সটা ফাঁকি দিচ্ছে বা একটা কিছু, রাইট? Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. তো আশা করা যায় যেহেতু আইআরএস এর হিউজ ফান্ডিং আসছে, আইআরএস কিন্তু গত কয়েক বছরে যে স্ট্যাটিস্টিকগুলো আমরা দেখছি সেক্ষেত্রে কিন্তু স্টিল লোয়ার এবং মিডল ক্লাস ফ্যামিলিদেরকে আইআরএস অডিটের সংখ্যাটা বেশি। যদিও আইআরএস বারবার বলতেছে যে ফান্ডিং দিলে দে উইল গো আফটার দ্য রিচ ট্যাক্স পেয়ার্স। তো ডেফিনেটলি অডিট যদি বাড়ে, ইটস জেনারেলি সবার জন্যই বাড়বে, শুধু যে হায়ার ইনকামের জন্য বাড়বে আই ডোন্ট থিঙ্ক দ্যাট গোনা ওয়ার্ক দ্যাট ওয়ে অনলি। আমার মনে হয় যে এটা কাজ করবে যে লোয়ার মিডল ক্লাস বা হায়ার মিডল ক্লাস তাদের জন্য অডিট সম্ভাবনা বাড়ার চান্স থাকবে। তবে অন অ্যাভারেজ যদি আমরা দেখি, আপনার ইনকাম যত বেশি হবে আপনার অডিট হওয়ার চান্সটাও বাড়বে। হ্যাঁ, তো ওভারঅল যদি দেখি এখন আইআরএস যেটা বলছে যে কমপ্লায়েন্স লেটার, ঠিক আছে, হাই ইনকাম ফাইলারদের কাছে আইআরএস কিন্তু অলরেডি কমপ্লায়েন্স লেটার পাঠাচ্ছে, যারা অনেক কাছে ট্যাক্স ফাইল করে না অনেক বছর ধরে। হ্যাঁ, তো আইআরএস এর রাডারের নিচে থাকতে চায়, ওরা ট্যাক্স ফাইল করতেছে না এবং তাদের ইনকাম হিউজ পরিমাণ এবং তারা অনেক পরিমাণ ইনকাম তারা শো করতেছে না। তো ওদের জন্য আইআরএস অলরেডি আইআরএস এর নিউজ রিলিজে বলা হচ্ছে দে অলরেডি স্টার্টেড সেন্ডিং লেটার্স, এবং আইআরএস এর এস্টিমেট অনুসারে যে আপনার যাদের ইনকাম মিলিয়ন ও তার বেশি, রাইট, তাদেরকে আইআরএস টার্গেট করতেছে, কারণ অনেকেই ট্যাক্স দিচ্ছে না। এখন যাদের ইনকাম বেশি তাদের কাছ থেকে হয়তো আইআরএস ক্যান গেট মোর মানি ব্যাক, রাইট? তো মোস্ট লাইকলি এই এফেক্টটা আমার যেটা মনে হয় যে ওভারঅলি সবাইকে এফেক্ট করবে, কম আর বেশি। জি, আরেকটা বিষয় একটু আসলে জানবো যে এত বছর ধরে যারা ট্যাক্স ফাইল করেননি, এখন যখন তারা ট্যাক্স ফাইল করতে যাবেন, এত বছর তাদের করার কথা ছিল নিয়ম মেনে, এখন করতে গেলে কি তারা কোনো পেনাল্টির মুখোমুখি হবেন কিনা, কোনো সংকটের মুখোমুখি হবেন কিনা, কোনো প্রবলেম হবে কিনা? ইট ডিপেন্ডস। এখন ওরকম যদি হয়ে থাকে যে আপনি ট্যাক্স ফাইল করেন না বাট আইআরএস আপনার কাছে হিউজ অ্যামাউন্ট টাকা পায়, সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি পেনাল্টি এবং ইন্টারেস্ট সহ পে করতে হবে। আর এরকম যদি হয় না, আপনি ট্যাক্স ফাইল করেন না বাট ইন দ্য এন্ড আপনি যখন ফাইল করতেছেন আইআরএস এর কাছে আপনার ওরকম একটা ব্যালেন্স ডিউ নাই, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো আপনার পেনাল্টি এবং ইন্টারেস্টের পরিমাণটা অত একটা বেশি হবে না। তবে আইআরএস যখন পেনাল্টি চার্জ করে, আপনার যে ট্যাক্স ডিউ আছে, রাইট, ওই ট্যাক্স ডিউর 25% পর্যন্ত চার্জ করে, এর বেশি না। তো আপনার ট্যাক্স ডিউ যদি $100,000 থাকে, আপনাকে $25,000 চার্জ করবে। তারপর আবার এখানে ইন্টারেস্ট অ্যাড হতে থাকবে যদি আপনি ব্যালেন্স ডিউ থেকে থাকে। কারণ কেউ যদি ফাইল করে এখন তারা যদি আইআরএস এর কাছে ব্যালেন্স ডিউ না থেকে থাকে তাহলে খুব একটা প্রবলেম হবে না, বাট দে স্টিল শুড ফাইল, কারণ যেহেতু আইআরএস ডাজন্ট নো। কারণ আমরা দেখেছি রিসেন্টলি গত কয়েক বছর ধরে আইআরএস কিন্তু এনফোর্সমেন্টের দিকে যাচ্ছে অনেকটা। তো আমরা অনেক সময় দেখতাম যে যারা আন্ডার পেমেন্ট পেনাল্টিগুলো এনফোর্স করে না, আইআরএস খুব একটা পাঠায় নাই চিঠি। আমরা রিসেন্টলি দেখতেছি যারা কোয়ার্টারলি ট্যাক্স ফাইল করতেছে না তাদেরকে কোয়ার্টারলি ট্যাক্স ফাইল করার জন্য চিঠি পাঠাচ্ছে এবং আন্ডার পেমেন্টের জন্য পেনাল্টি পাঠাচ্ছে। তো এটার কারণ হচ্ছে আইআরএস এর যে লোকবল বাড়তেছে, দে হ্যাভ মোর পিপল টু ইনভেস্টিগেট মোর স্মলার স্টাফ, রাইট? সো তো আমার মনে হয় যখন আইআরএস এর যে ফান্ডিংটা দেওয়া হয়েছে ওটা যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা হয়, সেক্ষেত্রে আইআরএস আরও আপনার ওই অডিট ইনক্রিজ করবে, বা অডিট জেনারেল যে ব্যাপারগুলো আছে, ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু ইজিলি আইআরএস ক্যাচ করতে পারে। তো ওইগুলোর দিকে মোর ফোকাস করবে যাতে ইজিলি আইআরএস ক্যান ইনক্রিজ দেয়ার রেভিনিউ। এই ডিউ ট্যাক্স কিংবা এই পেনাল্টি কমায় আনার জন্য কি ট্যাক্স পেয়ারের কিছু করার আছে কিনা? না, পেনাল্টি কমানোর জন্য ট্যাক্স পেয়ারের কিছু করার নাই, বাট ডেফিনেটলি আপনার কারো মনে হলে ইউ ক্যান টক টু ইউর রিপ্রেজেন্টেটিভ যারা আছে আপনার এরিয়া। আর এখানে ব্যাপারটা হচ্ছে যে ইন্টারেস্ট
রেটটা ইনক্রিজ হচ্ছে, রাইট? তো প্রতি কোয়ার্টারে কিন্তু আইআরএস ইন্টারেস্ট রেটটার একটা আপডেট দেয়, আর ইন্টারেস্ট রেট আমরা জানি এমনিতেই অনেক বেশি। তো এটার উপর বেস করে কিন্তু আইআরএস ইন্টারেস্ট চার্জ করে, আন্ডার পেমেন্টের জন্য ইন্টারেস্ট চার্জ করে, আপনি যদি লেট করেন আপনার ইন্টারেস্ট চার্জ করে। এবং অন দ্য আদার হ্যান্ড আইআরএস এর কাছে যদি আপনি টাকা পান, আইআরএস কিন্তু আপনাকে ইন্টারেস্ট সহই ফেরত দিবে। সো কেউ যদি রিফান্ড পায়, এখন আপনি ধরেন 2024 সালে 23 সালে ট্যাক্স ফাইল করলেন না, বাট আইআরএস এর কাছে আপনি 10,000 টাকা রিফান্ড পাবেন। আপনি যদি ওয়েট করেন 6 মাস 1 বছর, আইআরএস কিন্তু আপনাকে ইন্টারেস্ট সহই টাকাটা ফেরত দিবে। তো আপনার টাকা না লাগলে আপনি আপনার ব্যাংকে রেখে দিলে কিন্তু অত ইন্টারেস্ট পাবেন না। আপনার ব্যাংকে হয়তো আপনার 2% দিবে, 1% দিবে, কিন্তু আইআরএস ইন্টারেস্ট কিন্তু মোর দেন 5%, 6% এটা ইনক্রিজ হতে থাকে সবসময়। সো এটা আরেকটা ওয়ে ইউ ক্যান ইউজ আইআরএস এজ এ সেভিং অ্যাকাউন্ট, যেখানে আইআরএস এর কাছ থেকে রিফান্ড পান, ইউ ক্যান ফাইল লেটার অ্যান্ড আপনি ইন্টারেস্ট সহ সেটা ফেরত পেতে পারেন। আচ্ছা, একটু গিফট চেক সম্পর্কে জানবো, কোনো আপডেট দিবেন কিনা, কিংবা এটা আসলে কিভাবে কাজ করছে, লিমিটেশন কতটুকু হলো? আচ্ছা, আমরা কি গিফট ট্যাক্সের ডিটেলসটা কথা বলি, রাইট? হ্যাঁ, আচ্ছা। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে গিফট শব্দটা যখন আমরা শুনি, যে মনে হয় যে কোনো ধরনের গিফটই ট্যাক্সেবল, রাইট? তো আপনি এরকম হইতে পারে যে আপনি কাউকে বার্থডে প্রেজেন্ট দিচ্ছেন, ইটস এ গিফট, অথবা আপনি কাউকে $100 একটা গিফট কার্ড দিলেন, ওইটার উপর ট্যাক্সেবল। বাট জিনিসটা এই গিফটটা আসলে ট্যাক্সেবল না। গিফটের মধ্যে যে ব্যাপারটা হচ্ছে যে বড় ধরনের গিফট যেগুলো হইতে পারে, যে একজনকে একটা বাড়ি গিফট করলো, একজনকে বড় অ্যামাউন্টের একটা টাকা গিফট করলো এজ এ সান, ডটার বা রিলেটিভকে। তো ওই বড় অ্যামাউন্টের গিফটটা ট্যাক্সেবলের যে কনসিকুয়েন্সটা আছে, সেটা কিভাবে ট্যাক্সেবল হবে, এটা নিয়ে একটু কথা বলবো আমরা আজকে। কারণ অনেক সময় আমরা কোশ্চেন পাই যে আমি এরকম গিফট দিচ্ছি, বা ফরেন গিফটের ব্যাপারটা নিয়ে কথা বলতে পারি, যে ফরেন পার্সন আমাদের অনেকে, যেহেতু আমরা ইমিগ্রেন্ট ফ্যামিলি সবাই এখানে, বাংলাদেশ থেকে কেউ যদি কাউকে গিফট দেয়, সেটার লিমিটেশনটা কতটুকু আছে, ওটার উপর ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স দিলে কে দিবে, ওইটা নিয়ে একটু ডিটেলস কথা বলি আজকে, রাইট? তো প্রথমত হচ্ছে গিফটের অ্যামাউন্টটা ডিপেন্ড করতেছে, গিফট ট্যাক্সেবল কিনা সেটা ডিপেন্ড করছে অ্যামাউন্টের উপর, কত টাকার গিফট যাচ্ছে, কী ধরনের গিফট যাচ্ছে, রাইট? তো এখন আপনার যদি অ্যামাউন্টটা যদি বড় অ্যামাউন্ট হয়, তখন ট্যাক্সেবলের কোশ্চেনটা আসে, এবং সেখানে ট্যাক্সটা কে দিচ্ছে, যে গিফট দিচ্ছে সে দিচ্ছে, নাকি গিফট পাচ্ছে সে দিচ্ছে। তো মোস্ট অফ টাইম ইটস লাইক অলওয়েজ বলা চলে যে গিফট যে পে করতেছে আপনাকে, তার উপরে ট্যাক্স বার্ডেনটা পড়ে, যে গিফট রিসিভ করতেছে তার উপর কোনো ট্যাক্স বার্ডেন থাকে না। তো সেক্ষেত্রে আমরা একটু ডিটেলস কথা বলি যে কীভাবে এটা কাজ করে। তো আবার এরকম হইতে পারে যে আপনি কাউকে একটা ফেয়ার ভ্যালুর নিচে একটা আইটেম দিয়ে দিলেন, দেখা গেল আপনি একটা গাড়ি কিনলে $20,000 দিয়ে, এটা আপনি আপনার ভাইকে দিয়ে দিলেন $500 দিয়ে বা সামথিং। তো কিন্তু ফেয়ার মার্কেট ভ্যালু গাড়িটার ছিল $20,000, সেক্ষেত্রে কিন্তু $19,000 আপনার ট্যাক্সেবল অ্যামাউন্ট হিসেবে কাউন্ট হবে। আপনি আইআরএসকে রিপোর্ট করতে হবে, আইআরএস ফাইন্ড আউট, আইআরএস উইল চার্জ ইউ পেনাল্টি, রাইট? তো মেক শিওর করতে হবে যে আপনি যে গিফটটা দিচ্ছেন সেটা কতটুকু ভ্যালু আছে এবং কিভাবে দিচ্ছেন সেটার উপরেও। তো এখানে ডাইরেক্ট গিফট হইতে পারে। তো ডাইরেক্ট গিফট হইতে পারে যে আপনি কাউকে ডাইরেক্টলি ট্রান্সফার করে দিলেন ক্যাশ, অথবা যেটা বললাম একটা গাড়ি, অথবা আপনার প্রপার্টি, অথবা স্টক বা এনিথিং, ঠিক আছে? ডাইরেক্ট ইনডাইরেক্ট গিফট হইতে পারে, হ্যাঁ, যে আপনি কারো হয়ে আপনি তার ক্রেডিট কার্ডে ব্যালেন্স পে করে দিলেন, বা কারো টিউশন ফি পে করে দিলেন। তো সেটার ট্যাক্সেবল কনসিকুয়েন্সটা কী হইতে পারে সেটা নিয়ে একটু পরে আমি ডিটেলসে আসতেছি। তারপর আপনার কমপ্লিট গিফট হইতে পারে, যেরকম কারো অল রাইট একটা প্রপার্টি কারোর নামে ট্রান্সফার করে দিলেন, হ্যাঁ, সেটা কিন্তু আপনার একটা কমপ্লিট গিফট হইতে পারে। তো এইগুলোর আর নেট গিফটের আর টার্ম আছে, যেটা হইতে পারে যে সেটা বললাম যে কিছু ক্ষেত্রে একদম লিমিটেড, কিছু ক্ষেত্রে কন্ডিশনালি হইতে পারে যে ডোনর ট্যাক্স লায়াবিলিটি থাকে না, যে পাচ্ছে সে ট্যাক্স লায়াবিলিটি থাকে। অন অ্যাভারেজ আমরা এটাই ধরে নিই যে ট্যাক্সটা, যে গিফটটা দিচ্ছে, হ্যাঁ, তার উপরে ট্যাক্স লায়াবিলিটিটা পড়ে, যে গিফটটা পাচ্ছে তার উপরে ট্যাক্স কোনো লায়াবিলিটি থাকে না। তো এখন আপনার কি আইটেম কি গিফটেবল হইতে পারে, কি গিফটেবল হইতে পারে? তো গিফটেবল আইটেমের মধ্যে এক্সাম্পল হইতে পারে আপনি ক্যাশ, যেটা বললাম, সিকিউরিটি সাচ এজ স্টক অ্যান্ড বন্ড যদি কেউ দিয়ে থাকে, রিয়েল এস্টেট বা আপনার কোনো ভেহিকেল যদি কেউ গিফট দিয়ে থাকে, রাইট? এডুকেশনাল এক্সপেন্স যদি পে করা হয় কারোর জন্য, সেটা আপনার গিফটের আওতায় আসবে না, নন ট্যাক্সেবল গিফটের আওতায় আসবে। আর মেডিকেল এক্সপেন্স যদি কেউ পে করে কারোর জন্য, সেটাও কিন্তু নন ট্যাক্সেবল গিফটের আওতায় আসবে। অর্থাৎ যিনি দিবেন এবং যিনি
রিসিভ করবেন, কারোরই কোনো কিছু করতে হবে না। তো কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কোয়ালিফাইড যে ট্রান্সফার হইতে হবে। যেরকম আপনি যখন এডুকেশন এক্সপেন্স পে করতেছেন কারোর জন্য, মেক শিওর করতে হবে এটা ডাইরেক্টলি এডুকেশন ইনস্টিটিউশনে যাচ্ছে। হ্যাঁ, এখন আপনি কারোর জন্য মেডিকেল বিল পে করতেছেন, মেক শিওর করতে হবে এটা ডাইরেক্টলি মেডিকেল বিল আরেকজনের জন্য পে করে দিচ্ছে। এটা আপনি ক্যাশ দিলেন, সে পে করলো, ইটস নট গোনা ওয়ার্ক দ্যাট ওয়ে। আপনার কোয়ালিফাইড ইনস্টিটিউশনে ডাইরেক্টলি পে করতে হবে। হ্যাঁ, তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে নন গিফট টু স্পাউস। হ্যাঁ, স্পাউসকে যদি যত টাকায় দের ইজ নো লিমিট, ইটস নট গোনা বি ট্যাক্সেবল। এখানে কোনো লিমিট নাই। তো হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে যত পরিমাণ দিতে পারে, দিস নট গোনা। বাট এখানে আরেকটা কন্ডিশন আছে, ওয়ান অফ দ্য স্পাউস যদি ইউএস সিটিজেন না হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আবার কিন্তু এখানে কিছু এক্সক্লুশন আছে, কত অ্যামাউন্টের উপর হলে ইট বি ট্যাক্সেবল। হ্যাঁ, তো গিফট আর ডোনেশন পলিটিক্যাল অর্গানাইজেশনে যদি জয়েন্ট ফাইলিং হলেও কি পারবে? হ্যাঁ, জয়েন্ট ফাইলিং হলেও পারবে, বাট হাজব্যান্ড এন্ড ওয়াইফের আপনার এখানে কোনো লিমিটেশন নাই, ইউ ক্যান গিভ অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট, রাইট? তো এখানে ব্যাপারটা হচ্ছে যে ডোনেশন যদি হয় পলিটিক্যাল অর্গানাইজেশনে, সেটা কিন্তু গিফটের যে অ্যামাউন্ট যেটা নন ট্যাক্সেবল আওতায় চলে আসবে। তো এখন এক্সক্লুশন অ্যামাউন্টটা যেটা, সেটা একটু খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছরই কিন্তু এক্সক্লুশন অ্যামাউন্টটা চেঞ্জ হয়। তো 2024 সালে এক্সক্লুডেবল অ্যামাউন্ট যেটা হচ্ছে আপনার ইয়ারলি এক্সক্লুশন যেটা আছে, সেই অ্যামাউন্টটা হচ্ছে $18,000। তো আপনি যে কাউকে $18,000 পর্যন্ত গিফট করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনাকেও রিপোর্ট করতে হবে না, এবং যে গিফট পাচ্ছে তাকেও রিপোর্ট করতে পারবে না। তো বেসিক্যালি $18,000 টাকার নিচে পার ইন্ডিভিজুয়াল যখন আপনি পে করবেন, সেটা আপনি এক্সক্লুশনের মধ্যে থাকবে, এটাকে কাউকে রিপোর্ট করতে হবে না। হাজব্যান্ড ওয়াইফ যদি জয়েন্টলি ট্যাক্স ফাইল করেন, 18 টাইমস টু $36,000 উপর আপনার কোনো ট্যাক্স পে করতে হবে না। যে রিসিভ করতেছে এবং যে পে করতেছে, দুজনের কাউকেই এটা আপনার কোথাও রিপোর্টও করতে হবে না, পেও করতে হবে না ট্যাক্স। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে যখনই আপনি লার্জার অ্যামাউন্টের চিন্তা করবেন, রাইট, বড় অ্যামাউন্ট যখন আপনি পে করতে যাবেন, সেক্ষেত্রে আপনার প্রতিটা মানুষের কিন্তু এই 2024 সালের যে রুলস আছে, সেক্ষেত্রে আপনার লাইফ টাইম এক্সক্লুশন আছে। তো লাইফ টাইম এক্সক্লুশনটা ইজ এ হিউজ অ্যামাউন্ট। এটা অনেকের জন্য এটা প্রযোজ্য হবে না, যারা একটু হাই নেটওয়ার্থ আছে তাদের জন্য প্রযোজ্য হবে। যেরকম পার পার্সন 13.61 মিলিয়ন, অলমোস্ট 13.5 মিলিয়নের উপরে আপনি কাউকে উইদাউট পেইং এনি ট্যাক্স আপনি গিফট দিতে পারেন। তো সেটা হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে হলে তাদের জন্য $27.2 মিলিয়ন হবে, যেটা আপনি উইদাউট পেইং এনি ট্যাক্স আপনি পে করে দিতে পারেন। এখন কারো অ্যামাউন্টটা যদি গিফট এক্সক্লুশনের উপরে হয়, সেক্ষেত্রে কিন্তু এটা ট্যাক্সের আওতায় আসবে। যখন আপনি প্রতি বছর পে করছেন, ধরেন আপনি 2024 সালে কাউকে আপনি 100,000 দিলেন, রাইট? তো 100,000 দিলে আপনার $18,000 পর্যন্ত ট্যাক্স দিতে হচ্ছে না। বাকি যে আপনার $82,000, সেটা আপনার লাইফ টাইম এক্সক্লুশনের সাথে অ্যাড হতে থাকবে। তো লাইফ টাইম সারা জীবনে কত টাকা দিতে পারবেন? তো সারা জীবনে প্রতি বছর 100,000 করে দিতে থাকলে আপনার এটা 13 মিলিয়ন যেটা এখন অ্যাড আসে, এটা কিন্তু একটা টেম্পোরারি রুলস, এটা কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, এটা আগে ট্রাম্প ক্ষমতায় আসার আগে এটা ছিল অ্যাবাউট $600,000 পার পার্সন। এটাকে ইনক্রিজ করা হয়েছে আপনার $10 মিলিয়ন উপরে। সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন $13 মিলিয়ন হয়েছে। 2026-এ মোস্ট লাইকলি, ইফ আই এম নট মিস্টেকেন, ইট উইল গো ব্যাক টু $5 মিলিয়ন। তো এখন যারা গিফট দিচ্ছে বড় অ্যামাউন্টের, ইউ ক্যান টেক, আপনি ট্যাক্স ছাড়া অনেক বড় অ্যামাউন্টের একটা গিফট দিতে পারতেছেন, আপ টু $13 মিলিয়ন। ফ্যামিলি হলে আপ টু $27 মিলিয়ন মেরিট ফাইলিং জয়েন্ট হলে আপনি উইদাউট ট্যাক্স আপনি গিফট দিতে পারতেছেন। তো গিফট ট্যাক্সের যে অ্যামাউন্টটা, সেটা ডিপেন্ড করবে, যেটা আমি একটু আগে বলছিলাম, যে অ্যামাউন্ট, সাইজ অফ গিফট আপনি দিচ্ছেন, রাইট? তো ট্যাক্স রেটটা আপনার 18% থেকে আপনার 40% পর্যন্ত হইতে পারে। তো 18 থেকে 40% পর্যন্ত ট্যাক্স হবে যদি আপনার ওই অ্যামাউন্টটা যদি লার্জার হয়, তাহলে আপনার তা বলো এক্সক্লুশন অ্যামাউন্টের পর। এখন আপনি প্রতি বছর যখন আপনি গিফট দিচ্ছেন, এটা যদি আপনার সারা জীবনের এক্সক্লুশন অ্যামাউন্টের যদি বেশি না হয়, তাহলে কিন্তু আপনি ট্যাক্স দিচ্ছেন না, আপনি জাস্ট রিপোর্ট করতেছেন। তো গিফট ট্যাক্স আপনাকে ফাইল করতে হবে, বাট গিফট ট্যাক্স ফাইলটা হচ্ছে ইটস এ রিপোর্টিং পারপাস, এটা কিন্তু ট্যাক্স দেওয়ার জন্য না। যখনই আপনি এক্সক্লুশন অ্যামাউন্টের উপরে চলে যাবেন, হ্যাঁ, ফর্ম 7 ও 9 যখন আপনি ফাইল করতেছেন, এটা যদি এক্সক্লুশন অ্যামাউন্টের উপরে চলে যায়, হ্যাঁ, $13 মিলিয়ন যেটা আমরা বললাম এই 2024-এর জন্য, তখনই মাত্র আপনি ট্যাক্সটা ট্রিগার হবে, এবং ওই উপরের অ্যামাউন্টের উপরে আপনার এটা 40% পর্যন্ত ট্যাক্স হইতে পারে।
জি তো প্রায় যে কোশ্চেনগুলো আমরা প্রায় যেটা আমি মোটামুটি অনেকগুলাই আমি কভার করে দিচ্ছি এই জায়গার মধ্যে মেইনলি যেটা হয় যে কে ট্যাক্স দিবে রিসিভার অর পেয়ার তো যে পে করতেছে তার উপরে বার্ডেন পড়তেছে রিপোর্ট করার এবং তারটা বেশি হয়ে গেলে পে করার আর কিছু কিছু স্টেট আছে যারা আসলে গিফট ট্যাক্স নাই ওটার মধ্যে ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসি উইসকনসিন এই স্টেটগুলোতে আসলে গিফট ট্যাক্স নাই যারা ওইসব স্টেটে আছেন দেন ইউ ক্যান বি আপনার ওয়ারি করতে হবে না আপনি বড় অ্যামাউন্ট যদি কারো গিফট দেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে can parent give gift larger amount to the children right তো এডুকেশন কস্টের জন্য দিতে পারতেছে মেডিকেল কস্টের জন্য দিতে পারতেছে স্পাউস ছাড়া কিন্তু কেউ এক্সক্লুডেড না তো আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে তাদেরকে যদি বড় অ্যামাউন্ট দেন দ্যাটস স্টিল গোনা বি এটা কিন্তু আপনার গিফট এক্সক্লুশন অ্যামাউন্ট সাথে অ্যাডাল্ট আগে হলেও দিলে হবে কারণ হচ্ছে কি কারণ আপনার এডুকেশন কস্ট আপনি এডুকেশন ইনস্টিটিউশনে দিবেন ওটা ছাড়া যদি বড় অ্যামাউন্ট পে করা হয় সেটা কিন্তু তার গিফট এক্সক্লুশন অ্যামাউন্ট ডেফিনেটলি তার ডে টু ডে আপনার খরচ ওটা এর মধ্যে আসবে না যেটা বড় অ্যামাউন্ট আপনি পে করতেছেন লামসাম যদি কেউ কাউরে পে করে যে চিলড্রেনদেরকে পে করে তাহলে কিন্তু আপনার ওই সেম ওয়েতে এক্সক্লুশন অ্যামাউন্ট যেটা আছে প্রতি বছর $18,000 2024 বাট প্রতি বছর এটা ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের কারণে চেঞ্জ হতে থাকে আর কি তো গিফটের ক্ষেত্রে কিন্তু অডিট ট্রিগার হইতে পারে রাইট তো অডিট ট্রিগারটা কীরকম যেহেতু আপনি অডিটের ব্যাপারে কোশ্চেন করলেন একটু আগে তো ইটস অলওয়েজ ডিপেন্ডস অন দ্য সাইজ রাইট তো অনেকেই কিন্তু গিফট দেওয়াটা কিন্তু ট্যাক্স অ্যাভয়েড করার একটা মাধ্যম হিসাবে ইউজ করে তো স্পেশালি যারা রিচার আছে তারা কিন্তু এটাকে অনেকেই ইউজ করতে চায় গিফট হিসাবে দিয়ে আপনি ট্যাক্স অ্যাভয়েড করলেন তো মেক শিওর করতে হবে যখনই গিফট দিচ্ছেন ইজ প্রপারলি রেকর্ডেড এটা ফেয়ার মার্কেট ভ্যালু কিনা রেকর্ড করা হইতেছে কিনা এবং প্রপার ট্যাক্স ফাইলিং এবং প্রপার রিপোর্টিং ইজ খুব ইম্পর্টেন্ট তাহলে কিন্তু স্টেট এবং আইআরএস আপনার পেছনে আসবে কারণ যত বড় হবে আপনার স্টেটের সাইজ যত বড় হবে আপনার গিফটের সাইজ সেটার উপর বেস করে কিন্তু আইআরএস আপনার পিছনে আসবে এবং ফাইন্ড আউট করবে যে আপনি প্রপারলি ট্যাক্স দিচ্ছেন কিনা এই সম্পর্কে আমরা আরো একটু বিস্তারিত জানবো তবে একটু বিরতির সময় হয়ে গেছে মোহাম্মদ চিস্তি সঙ্গে থাকবেন দর্শক আপনারাও সঙ্গে থাকুন টিভিএন অ্যানালাইসিস নিচ্ছে ছোট্ট একটি বিরতি Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবারও স্বাগত টিভিএন অ্যানালাইসিসে আমরা ট্যাক্স নিয়ে কথা বলছি বিশেষজ্ঞ অতিথি মোহাম্মদ চিস্তি আমাদের সঙ্গে যুক্ত আছেন দর্শক যুক্ত হতে পারেন আপনারাও টেলিভিশন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন অথবা TVN24 আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানেও যুক্ত হতে পারেন আপনার মতামত জানাতে পারেন করতে পারেন যে কোনো প্রশ্ন আমাদের অতিথি দিবেন আপনার প্রশ্নের উত্তর আমরা বিরতিতে যাবার আগে মোহাম্মদ চিস্তি যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম এই যে গিফট ট্যাক্স নিয়ে আমরা কথা বলছিলাম একটু অডিটের বিষয়টা বলি যে একটা ইনস্টিটিউটকে যখন হচ্ছে যে কেউ পে করছে কিংবা একটা মেডিকেল ইনস্টিটিউটকে যখন পে করা হচ্ছে যার হয়ে পে করা হচ্ছে স্টুডেন্ট বলি কিংবা পেশেন্ট বলি তিনি কিংবা তার গার্ডিয়ান ছাড়া যদি অন্য কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান যদি পে করে তাহলে যারা নিচ্ছেন তাদেরও কি কোনো একটা জবাবদিহিতার জায়গা থাকে কিনা না তাদের উপর রিপোর্টিং এর রিকোয়ারমেন্টসটা পড়ে না আপনার রিকোয়ারমেন্টস যিনি দিচ্ছেন তার উপরে কিন্তু সেটা যদি তার যে প্রতি বছরে যে $18,000 এক্সক্লুশন অ্যামাউন্ট আছে এই 18,000 এর উপরে হইলে তারা এটা রিপোর্ট করতে হবে আইআরএস এর কাছে এবং তাদের লাইফ টাইম যে অ্যামাউন্টটা ওনারা দিতে পারবে ওটার বেশি হলে তখন তারা ট্যাক্স দিতে হবে তো আরেকটা কমন কোশ্চেন যেটা অনেক সময় যে একটা স্ট্রিক ওরকম হইতে পারে যে ধরেন আপনার বাড়ি একটা আপনি $1 দিয়ে আপনার একটা ফ্যামিলি মেম্বারকে দিয়ে দিচ্ছেন সেল করে দিচ্ছেন তো লিগালি আপনি সেল করে দিতে পারেন $1 কোনো সমস্যা নাই কিন্তু আপনার স্টেট এবং আইআরএস কিন্তু আপনার পিছনে আসবে কারণ হচ্ছে আপনি 400 যে $99,000 $499,000 যেটা আপনি ফেয়ার মার্কেট ভ্যালু থেকে কমে বিক্রি করতেছেন টেকনিক্যালি কিন্তু এটা আপনি আপনার রিলেটিভকে গিফট দিয়ে দিচ্ছেন বা তাকে আপনি অ্যাজ এ আপনি ফেয়ার মার্কেট ভ্যালুর নিচে দিয়ে দিচ্ছেন সো মেক শিওর করতে হবে ওরকম কোনো ডিল করতে গেলে টক টু অ্যান অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড অ্যাটর্নি ফার্স্ট দ্যাট মেক শিওর যে এটা রিজনেবলি এক্সপ্লেইনেবল যে আপনি যে একজন মানুষের কাছে কম দামে বিক্রি করতে
করতেছেন, হ্যাঁ, অথবা এটা গিফট কিনা, রাইট? তো মেক শিওর করতে হবে ওই যেটা আমি বললাম যে অডিটারও হওয়ার সম্ভাবনাটা তখনই আসে বা আইআরএস তখনই অডিট করতে আসে যখন দেখে যে আপনি একটা বড় অ্যামাউন্ট আপনি আনএক্সপ্লেইন করে একজনের নামে থেকে আরেকজনের নামে ট্রান্সফার করতেছেন। একটা এই যে গিফট ট্যাক্সের যে ফর্মটা 709 এটা কিন্তু জেনারেশন স্কিপিং ট্যাক্সও বলা হয়, যেটা আগে হয়তো যে এক জেনারেশনকে মিস করে আরেক জেনারেশনকে দিয়ে দিত আপনার ইনহেরিটেন্স যাতে ট্যাক্স অ্যাভয়েড করার জন্য। তো ওগুলো এখন একটু কমানোর জন্য আসলে এক্সক্লুশন অ্যামাউন্টটা বাড়ানো হয়েছে, যাতে মানুষ চাইলেই নর্মালি যে মিডল ক্লাস মানুষ আছে তার লাইফ টাইম হয়তো $12 মিলিয়ন কারো দেওয়ার দরকার পড়বে না, কিন্তু যারা রিচার আছে তাদের জন্য ডেফিনেটলি এটা 12 মিলিয়নের উপর 13 মিলিয়নের উপরে গেলে দেন এগুলো ট্যাক্সেবল হয়ে দাঁড়াবে। তো যারা বাড়ি কিনতে চান ট্যাক্স দিয়ে তারা কোন কোন বিষয়ের দিকে বাড়তি নজর দিবেন? জি, এটা নিয়ে আমরা আসি এখন। হ্যাঁ, তো ভেরি কমন প্র্যাকটিস আমাদের কমিউনিটিতে এবং ইমিগ্রেন্ট কমিউনিটিতে অনেক সময় যে গিফট ট্যাক্স দিয়ে গিফট চেক দিয়ে বাড়ি কিনা, রাইট? গিফট চেক দিয়ে বাড়ি কিনাটা আপনার ইলিগাল কিছু না, ইটস এ ভেরি কমন প্র্যাকটিস এবং ইটস ওয়াইডলি আমাদের কমিউনিটিতে এটাকে প্র্যাকটিস করা হয়। তো বাড়ি কিনতে যাওয়ার সময় আপনাকে মেক শিওর করতে হবে আপনি যখন গিফট চেক দিয়ে কিনতেছেন আপনার এটা ডিপেন্ড করবে কিন্তু আপনার কি ধরনের লোন নিচ্ছেন আপনি, রাইট? এফএইচএ লোন নিলে হয়তো আপনার কিছু টাকা আপনার পকেট থেকে অ্যাটলিস্ট দিতে হবে, কারণ আপনার পুরো ডাউন পেমেন্টের অ্যামাউন্টটা কিন্তু আপনি বাড়ি কিনা দিয়ে আনতে পারবেন না। হ্যাঁ, কেউ যদি 20% অথবা তার বেশি লোন পে করে দেয় সেক্ষেত্রে পুরো ডাউন পেমেন্টের টাকাটা সে গিফট হিসাবে নিয়ে আসতে পারতেছে। তো এখানে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে আপনার গিফট নেওয়ার ক্ষেত্রে এবং গিফট দেওয়ার ক্ষেত্রে বা গিফট চেকটা যখন আপনি নেবেন সেক্ষেত্রে। তো ডাউন পেমেন্ট যেটা আমি একটু বললাম যে মানুষ ডাউন পেমেন্টটা সেভ করাটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং। হ্যাঁ, যে আপনার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটরের সার্ভে অনুসারে প্রায় 26% ফার্স্ট টাইম বায়ার এবং 7% অফ যারা আপনার রিপিট বাই করতেছে তাদের সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হচ্ছে যে ডাউন পেমেন্টটা সেভ করা। তো ডাউন পেমেন্টটা সেভ করাটা যেহেতু ডিফিকাল্ট, ডাউন পেমেন্টটা যদি আপনি গিফট চেক হিসেবে আপনার রিলেটিভ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে নিতে পারেন সেটা কিন্তু আপনাকে বড় একটা পুশ করে দেয় বাড়ি কিনতে যাওয়ার ক্ষেত্রে। তো এখানে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আপনি কিছু এন্টিটি যারা আপনাকে ডাউন পেমেন্ট গিফট দিতে পারবে। হ্যাঁ, তার একটা ব্যাপার হতে পারে গিফট অ্যামাউন্টটা কিন্তু কত টাকা হইতে পারবে, লোন অ্যামাউন্টের পুরোটাই দিতে পারবে নাকি আপনার ডাউন পেমেন্টটা দিতে পারবে সেটা আপনি ডিপেন্ড করতেছে, একটু আপনি মাথায় রাখতে হবে। যেটা হচ্ছে যে একটু আগে বললাম যদি কেউ আপনার কনভেনশনাল লোন নেন 20%-এর উপর যদি দিয়ে দেন সেক্ষেত্রে আপনি পুরো অ্যামাউন্টটাই কিন্তু চলে আসতে পারে যে আপনার ইয়ের ক্ষেত্রে আপনার গিফট চেকের মাধ্যমে। তো এখন গিফটটা যখন দিচ্ছেন মেক শিওর করতে হবে এটা যাতে লোন না, রিপেমেন্ট করার যাতে কোনো অপশন এখানে না থাকে। যে আপনার ল্যান্ডার অলওয়েজ মেক শিওর করবে যে যেটা আপনি নিচ্ছেন এজ এ গিফট এটা আপনি রিটার্ন করার কোনো লায়াবিলিটি থাকবে না। তো মেক শিওর করবেন যে আপনার যখনই টাকাটা নিচ্ছেন যে এটা কোথাও যাতে লোন হিসাবে শো না করে অথবা লোন হিসাবে ইট ডাজন্ট লুক লাইক এ লোন, ঠিক আছে? তো আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যারা কনভেনশনাল লোন নিচ্ছেন সেক্ষেত্রে আপনার ডাউন পেমেন্ট রুলসের মধ্যে কারা আপনাকে দিতে পারতেছে এরকম হতে পারে আপনার স্পাউস দিতে পারতেছে, তাতে কোনো সমস্যা নাই। আপনার চিলড্রেন অথবা আদার ডিপেন্ডেন্ট আপনাকে দিতে পারবে, আপনার ফিয়ন্সি বা ডোমেস্টিক পার্টনার কেউ থাকলে সে দিতে পারতেছে, অথবা আপনার ব্লাড রিলেটেড ম্যারেজ রিলেটেড অ্যাডপশন রিলেটেড যে কেউ আপনাকে এটা আপনার গিফট চেকটা দিতে পারতেছে। তো গিফট চেকের ক্ষেত্রে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যেটা আমি বললাম যে আপনার যদি 20%-এর উপর আপনি দিয়ে দেন সেক্ষেত্রে আপনি এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে কতটুকু আপনি গিফট নিতে পারতেছেন। আপনি যদি 20%-এর নিচে ডাউন পেমেন্ট দেন সেক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট 5% মানি যেটা আপনি দিচ্ছেন সেটা আপনার পকেট থেকে আসতে হবে, আপনার ওন ফান্ড থেকে আসতে হবে। তো এটা একটু মাথায় রাখতে হবে বাড়ি কিনতে যখন আপনার রেডি হবেন বাড়ি কিনতে যাবেন সে রেডি হওয়ার আগে। তো এখানে যারা এই লোন নেন সে আপনার সেই লোনের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক ধরনের প্র্যাকটিস আছে। এখন এরকম হইতে পারে যে আপনি সেলফ এমপ্লয়েড হিসাবে লোন নিচ্ছেন, আপনি ডাউন পেমেন্ট একটু বেশি দিয়ে লোন নিচ্ছেন, অনেক সময় হয় যে আপনি ইনকামটা কভার করে না। তো 20% দেওয়াটা যদি কারো পক্ষে সম্ভব হয় সেক্ষেত্রে আপনার জন্য গিফট চেক নেওয়ার ক্ষেত্রেও কিন্তু রুলসটা একটু মানে রেস্ট্রিকশনটা একটু কম থাকে বা যে আপনার ব্যাংক একটু কম স্ট্রিক্ট থাকে, রাইট? তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে যখনই আপনি ডাউন পেমেন্টের জন্য গিফট লেটার নিচ্ছেন, রাইট, চেকের সাথে লেটার একটা যে ইম্পর্টেন্ট আছে সেখানে কিছু মিসিং ইনফরমেশন থাকে, অনেক সময় গো ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হয়। অনেক সময় যে আপনি মেক শিওর করেন যে নাম, অ্যাড্রেস, কে গিফট দিচ্ছে, কাকে গিফট দিচ্ছে তার ইনফরমেশন
প্রপারলি স্টেটেড দ্য অ্যামাউন্ট, ঠিক আছে, ওখানে লেখা থাকবে ইটস এ গিফট নট এ লোন, রাইট? মেক শিওর করতে হবে যে গিফট ক্লিয়ারলি স্টেটেড, যাতে আপনার ব্যাংক আপনার সাথে অনেক সময় আমরা দেখি যে এরকম ব্যাংক একবার জমা দিচ্ছে একটা কাগজ, আবার রিটার্ন দিচ্ছে, আবার করতেছে, লেন্থি একটা প্রসেস হয়ে যায়, 6 মাস 1 বছর লেগে যায় একজন একটা বাড়ি কিনতে। তো যখন আপনি প্রপারলি প্রথম দিক থেকে ডকুমেন্টগুলো গ্যাদার করবেন এবং প্রপারলি গ্যাদার করবেন, প্রপারলি সাবমিট করবেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় এরকম হতে পারে যে ব্যাংক কিন্তু ইনভেস্টিগেশন করতে পারে, অথবা আপনার ব্যাংকের যে আপনার যারা আপনার রিভিউ করবে আপনার ডকুমেন্টেশনগুলো, রাইট, বা আপনার লোনটা বাইন্ডিং করার আগে, সেক্ষেত্রে অনেক সময় ইনভেস্টিগেট করতে পারে যে রিয়েলি আপনি এটা গিফট হিসাবে পাইছেন কিনা, লোন এটা লোন কিনা। ট্রাই টু মেক শিওর করবেন ব্যাংক, যে ব্যাংক থেকে দিচ্ছে তার এনাফ ফান্ড আছে, এবং যে দিচ্ছে তার এনাফ ফান্ড আছে, সে প্রুভ করতে পারে যে টাকাটা কোত্থেকে দিচ্ছে, সেভিং থেকে, চেকিং থেকে, বিজনেস থেকে, অথবা আপনি যে জমা দিচ্ছেন তার একটা ক্রস রেফারেন্স যাতে যে কোনো সময় চাইলে আপনি প্রোভাইড করতে পারেন। তো আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের কমিউনিটির মধ্যে যারা আপনার সেলফ এমপ্লয়েড যারা বাড়ি কিনতেছেন, রাইট? তো সেলফ এমপ্লয়েড বাড়ি কিনতে গেলে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, অনেক সময় সেলফ এমপ্লয়েড লোনের ক্ষেত্রে যে সিপিএল লেটার একটা চায় ওরা, অনেক সময় তো সিপিএল লেটার চাইতে পারে, আবার তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চাইতে পারে। তো মেক শিওর করতে হবে যে আপনার সার্টিফাই করার জন্য যে তারা লাস্ট 5 ইয়ার্স সেলফ এমপ্লয়েড ছিল এবং তাদের এনাফ ইনকাম আছে। তো অনেক সময় এরকম হয় যে 1 ইয়ারের ইনকামের উপর বেস করে আপনাকে আপনার ব্যাংক আপনার লোন দিচ্ছে, তো বাট সেটা কিন্তু আপনার একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্রিয়েটের মাধ্যমে, অথবা আপনার প্রিভিয়াস ইয়ারের যে আপনি যে ডকুমেন্টেশনগুলো প্রোভাইড করছেন আপনার অ্যাকাউন্টেন্টের কাছে, সেটার উপর বেস করে কিন্তু সিপিএল লেটারটার উপর বেস করে ব্যাংক উইল রিলাই অন দ্যাট, যে ঠিক আছে আমার এই বড়োয়ারের এত ইনকাম ছিল এবং তার কারেন্টলি ইনকাম আছে, সে মর্গেজটা প্রপারলি পে করতে পারবে। তো এখানে মেইন যে ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, আপনি যখনই রিপোর্ট করতে যান, যখনই আপনি সিপি লেটার আনতে যান, সিপি লেটার, তো আপনার কিন্তু সাপোর্টিং ডকুমেন্টটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আপনি শুধু, আমরা অনেক সময় একটু বিড়ম্বনার মধ্যেও পড়ি যে ঠিক আছে লিখে দিতে হবে যে আমার ইনকাম 100,000 লিখে দিতে হবে, উই ক্যানট জাস্ট রাইট ইট। তো আপনি মেক শিওর করতে হবে যে অ্যাজ এ সিপিএ আমাদের ইউ ক্যান প্রোভাইড, যে আপনাদেরকে আপনি প্রোভাইড করতে হবে এনাফ ডকুমেন্ট যেটার উপর বেস করে আমরা লিখতে পারতেছি যে না, এটার উপর বেস করে আপনার ইনকামটা এত হইতেছে, অথবা আপনার কারেন্ট ইয়ারের ইনকাম চাইলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো আপনার, অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট, অথবা আপনি যে কেউ ওভার লিফটে কাজ করেন, ওভার লিফট থেকে আপনি কত টাকা পাচ্ছেন, ওটার উপর বেস করে কিন্তু আমাদের লিখতে হবে। উই ক্যানট জাস্ট রাইট এ লেটার ফর আস। তো এটা কিন্তু ওইভাবে কাজ করে না। তো আপনি মেক শিওর করতে হবে যাতে যে ওই যার কাছে যাচ্ছেন, সিপিএর কাছে যাচ্ছেন, মেক শিওর করেন যে ওনাদেরকে এনাফ ডকুমেন্টেশন প্রোভাইড করেন যাতে আপনাকে একটা লেটার লিখে আপনাকে হেল্প করতে পারে লোনটা প্রসেস করার জন্য তাড়াতাড়ি। আমাদের আলোচনা হয়তো আরো অনেকগুলো চলতে পারতো, আর অনেকগুলো বিষয় ছিল জানার, কিন্তু আজকের মতো সময় শেষ হয়ে গেছে। মোহাম্মদ চিস্তি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ভিউয়াররা যারা দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। টিভিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের আয়োজনে। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।